আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি পুরো গল্প শেষ না করা পর্যন্ত কেউ আজে বাজে কমেন্ট করবেন না। আজ আমার বিয়ে হয়েছে, একটু পরই আমার বাসর। শুনেছি মেয়ে ডাক্তার। একবার মনে মনে বলি, ভালোই তো, বেকার ছেলের ডাক্তার বউ। আবার ভাবি, আরে ডাক্তার মাইয়ারা তো শেষ বয়সে বিয়ে করে, মাইয়া যদি বুড়ি হয়। মনকে নিজেই প্রশ্ন করি, আরে মাইয়া কি কালো যে আমারে বিয়ে করছে? আসলে আমি মেয়েকে দেখিনি, মামাই পছন্দ করছেন। বুঝি না, আমার জীবনের সব ডিসিশন মামাই নেন কেন? অবশ্য মামার ডিসিশনের ফলে কখনো সমস্যা হয় নাই। আশা করি এটাও হবে না। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল 10টা। শীতের দিনের 10টা বাজা মানে গরমের দিনের রাত 12টা। আমি বন্ধুদের ছোটে উঠে গেলাম। বাসর ঘরের দিকে কিঞ্চিত ভয় নিয়ে যাচ্ছিলাম। ছোট খালা সামনে দাঁড়ালো, বলল, কিরে, কি হইছে? কি আর হবে? তুই আমাকে শর্ত দিছিলি না? কোন শর্ত? কিসের শর্ত? হারে ভুলে গেলি? তুই বলছিলি না আমার বিয়ের পর যেন আমি নিজে তোর জন্য একটা জিএফ খুঁজে দেই। নে, এবার জিএফ না, ডাইরেক্ট বউ খুঁজে দিলাম। কি? তার মানে এটা তোমার কাজ আর মেয়ে মামা দেখেন নাই? আরে আমি তো ভাইয়াকে সন্ধান দিলাম। কাম সারছে। আচ্ছা, মায়া কি জানে আমি বেকার? হুম, জানবে না কেন? আচ্ছা, মেয়ে কি কালো? তুই নিজেই গিয়ে দেখে নে। আরে আমার ভয় করে। আরে মেয়ে তো যুদ্ধ করার জন্য আগেই পজিশন নিয়ে বসে আছে, এখন ঢুকলেই শুধু ফায়ার। ছোট খালা এবার দাঁত কেলিয়ে হাসা শুরু করলেন। এই হাসি তামাশার না, জানি। এখন বলবা এত ভয় পাইলে পুরুষ হয়ে জন্মাইছস কেন? ছোট খালা হাসি থামিয়ে বললেন, কিরে, এত ভয় পাস? আরে তুই তো পুরুষ জাতিকেই ডুবাই দিবি। ডুবাই দেই না ভাষাই, তা পরে দেখা যাবে। আচ্ছা খালামণি, তুমি আমাকে কিছু কথা শিখাইয়া দাও। না, অনেক রোমান্টিক কথাবার্তা লেখালেখি করিস, ওইগুলো থেকেই ছাড়। আরে তুমি তো জানোই, অপরিচিত মাইয়াদের সাথে আমি একেবারেই কথা বলতে পারি না। হুম, তা তো জানি। তাইলে কিছু টিপস শিখাই দাও না। আমি পারবো না, আর আমাকে সালাম করে যা, আমি তোর গুরুজন। এহ, আইসে গুরুজন, আমার থাইকা মাত্র 3 বছরের বড় তুমি, অতএব কোনো সালাম না। আচ্ছা, আমাকে কি কোনো কিছু নিয়ে যেতে হবে? কোনো কিছু কি? আরে আছে না, শরবতের গ্লাস, পান ইত্যাদি। ছোট খালা আবার দাঁত কেলিয়ে হাসা শুরু করলেন। তারপর বললেন, আরে গাধা, ওইগুলা মেয়েরা নেয়, তুই এসব জানিস না? ওহো, আমি তো ভুলেই গেছিলাম। প্রচন্ড ভয় হইতেছে। আরে যা তো যা। ছোট খালা আমাকে ঠেলে রুমে ঢুকিয়ে দিলেন। রুমে ঢুকতেই গোলাপ ফুলের সুবাস এবং রজনীগন্ধা সুবাস একত্র হয়ে একটা মিশ্র ঘ্রাণ তৈরি করছে। আমার এক বন্ধু বিয়ের পরের দিন এসে বলেছিল, আরে বন্ধু, বাসর রাতের সময় বউয়ের কাছ থেকে সুবাস ছড়াই। আজ বুঝলাম, শালা মনে হয় ওই দিন ফুল চোখে দেখছিল না। আমার রুমের বেলকনি উত্তর দক্ষিণে থাকায় আকাশের চাঁদের আলো স্পষ্ট আমার ঘরে এসে পড়ে। আজ ফুলের গন্ধে মন মাতালে চাঁদের আলোতে ঘর। চাঁদটা খারাপ না। আমি আমার রুমের বিভিন্ন দিকে হাঁটাহাঁটি করলাম, যাতে আমার মনের ভেতরের ভয়টা চলে যায়। কিন্তু মনে হচ্ছে শালার ভয় আরেকটু বেড়ে চলেছে। আমি বিছানার দিকে যাচ্ছি, কিন্তু আমার পা যাচ্ছে উল্টো দিকে। আমার মন 9 নাম্বার সতর্ক বার্তা দিচ্ছে। আমি বিছানার উপর বসতেই বিছানায় বসে থাকা মেয়েটি নড়ে চড়ে বসলো। আমি তো ভয় পেয়ে লাফ দিয়ে উঠলাম। আমার মনে হলো মেয়েটা চাকু বের করেছে। আমার এরকম কাণ্ড দেখে মেয়েটা হকচকিয়ে উঠল। মনে মনে হয়তো বলেছে, এ কেমন ছেলের সাথে বিয়ে দিয়েছে আমার বাবা। মেয়ে লম্বা ঘোমটা টেনে বসে আছে। আমিও আবার শান্ত হয়ে বসলাম। মনের মধ্যে নানান ধরনের রোমান্টিক গল্প সাজাচ্ছি, কিন্তু যা মনে আছে তা মুখ দিয়ে বের হচ্ছে না। হাজারবার চেষ্টা করছি, কিন্তু কাজ হচ্ছে না। এরকম চেষ্টা করতে করতে রাত সম্ভবত আর 1 ঘন্টা চলে গিয়েছে। আমি চিন্তা করলাম, না, এবার কথা বলবোই। আমি শুধু বলবো,
কেমন আছেন? এর মাঝেই মেয়েটা আমাকে ধমকে সুরে বলল, ওই মিয়া ওই, কথা বলেন না কেন? কথা বলতে যখন এতই লজ্জা, তাহলে ঘুমটা ধরেন, আমি কথা বলছি। আমি শেষ। আরে ভাই, এটা মাইয়া না আগুনের গোলা? একটা দজ্জাল মাইয়া জুটলো কপালে। তবে গলার স্বরটা মিষ্টি আছে এবং প্রচন্ড রাগও আছে। কেমন আছেন আপনি? আর কেমন থাকবো, সেই সন্ধ্যা থেকে এত গহনা আর শাড়ি পরিয়ে বসায় রাখছে, আমার কোমর বসায় ফেলছেন। আমি দুঃখিত, ক্ষমা করবেন। ক্ষমা টমা কিছু বুঝি না, আজকে আপনার শাস্তি আছে। কি? বিয়ের একদিন হলো না, তার মাঝে শাস্তি? হুম। তা কি শাস্তি? আপনি আজ সোফায় ঘুমাবেন। কি? সোফায়? সোফা তো অনেক ছোট। তাহলে ফ্লোরে ঘুমাবেন। আমি এই আইন মানি না, আমি স্ট্রাইক করব। করেন স্ট্রাইক, আমার কি, আমি শুধু বলছি আপনি নিচে ঘুমাবেন। আরে, নিচে অনেক ঠান্ডা। আমি আপনাকে কাঁথা বালিশ দিচ্ছি, তাও আপনি নিচে ঘুমান। আমি ঘরেই থাকুম না, বাহিরে চলে যাব। চলে যান, আমার কাছে অপশন আছে। কি অপশন? আমি সকালে বলবো আপনি আমার সাথে যৌতুক নিয়ে ঝগড়া করে বাইরে চলে গেছেন। আরে, এ তো খুব ডেঞ্জারাস। আচ্ছা, এখন যদি আমি চিৎকার করি, তাহলে আপনি কি করবেন? আমি কিছুই করব না, বাসুরাতে স্বামী চিৎকার দিলে আপনারই ইজ্জত যাবে। এ তো আরো ডেঞ্জারাস। হুম। আচ্ছা, আপনি জানেন, আপনি ডাক্তার না হয়ে উকিল হলে ভালো হতো। হুম, আমি জানি। এই নিন আপনার কাঁথা বালিশ। আমার কপালে সত্যি সত্যি একটা দজ্জাল যুক্তিবাদী মেয়ে জুটেছে। আল্লাহই জানে আমার সারা জীবন কিভাবে যাবে। যাই হোক, এখন আর কোনো উপায় দেখছি না নিচে ঘুমানো ছাড়া। আমি নিচে জায়গা করে নিলাম। ঘুম আসছে না আজ কেন জানি। আমি আমার প্রিয় হারমোনিয়ামটা নিয়ে বেলকনিতে চলে গেলাম। বাহিরে প্রচন্ড ঠান্ডা, মাথার উপর চাঁদ। এমন সময় হারমোনিয়াম বাজানোই ভালো। গতকাল সারা রাত ঘুম হয়নি, সারা রাতই বেলকনিতে ছিলাম। রুমে ঢুকে দেখলাম ডাক্তার কোণে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে পরীর মতো লাগে। মনে হচ্ছে যাই, পাশে যাই, গিয়ে আলতো করে ছুঁয়ে দেই। কিন্তু যদি ছুতে যাই আর যদি ও জেগে যায়, তাহলে তো কাম সারছে। আমি ফ্রেশ হয়ে বাইরে হাঁটতে চলে গেলাম। এটা আমার রোজ রুটিনের কাজ। বাসায় ফিরলাম প্রায় 8টার দিকে। রুমের দিকে যেতেই দেখলাম সবাই দরজার সামনে ওত পেতে বসে আছে। কিন্তু এটাই তো ওরা জানে না যে আমি বাহিরে। সম্ভবত কোনেও জানে না। যাই হোক, মামাতো বোন মিনহা পেছন থেকে আমাকে দেখে কেটে পড়েছে। সবার সাথে গিয়ে আমিও লাইনে দাঁড়ালাম। চাচাতো বোন অদ্রিয়া দরজায় এমনভাবে টোকা দিচ্ছে যেন সে বলতে পারে, কিরে রাফি, বউ পাইয়া কানের মাথা খাইছস নাকি? দরজায় এত ডাকি শুনিস না? সবাই দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। যার জন্য দৃষ্টি নিক্ষেপ করেছে সে যে পেছনে, তার কোনো খবরই নেই। অদ্রিয়া ধীরে ধীরে দরজায় টোকা দেওয়ায় জোর বৃদ্ধি করল। মিনিট কয়েক পর কোণে দরজা খুললেন। আসলে দরজা খোলাই ছিল, তবে শক্তভাবে আটকানো ছিল। ভোর সকালে আমাকে একমাত্র আম্মুই বেরিয়ে যেতে দেখেছেন। কোণে দরজা খুলেই চোখ বড় বড় করে ফেলেছে। সম্ভবত আমাকে দেখেই এসব করা। কোণে পাশে লোকজন দেখে চোখ রাঙানোটা বন্ধ করেছে। ছোট বোন, ভাবি, ভাবির বোন সবাই ভিতরের দিকে তাকাচ্ছে। শুধু তাকাচ্ছে না, চোখকে দূরবীন বানিয়ে আমাকে দেখার চেষ্টা করছে। তানিয়া বলল, কি ভাবি, কাল রাত বুঝি ভাইয়া তোমাকে গান শুনিয়েছে? হুম, এই জন্যই কি চোখ লাল? হুম, এর জন্যই। এবার যদি কিছু না বলি তাহলে ইজ্জতের গুষ্টি পিণ্ডি। তানিয়া আবার কিছু বলতে চাচ্ছিল, আমি তানিয়ার বলা আটকে দিয়ে গলা পরিষ্কার করার ভঙ্গিতে কাশলাম। ছোট বোন সবাই আমাকে বাহিরে আবিষ্কার করে পালালো। ভাবি বললেন, কি ব্যাপার, সকালে কোথায় গেছিলা? আমার দ্বিতীয় বউয়ের সাথে দেখা করতে। কোণে চোখ রাঙাচ্ছে আর ভাবি মুখ চেপে হাসছে। ভাবি বউকে জ্বালানোর জন্য বললেন, ওকে একদিন বাড়িতে নিয়ে এসো। বাড়িতে নিয়ে আসলে তো সোজা তেজ্যপুত্র। হারে, পুরুষ মানুষদের 2-3টা প্রেম টেম না থাকলে পুরুষ মানুষ হওয়া যায় না। বউ আমার ফুলে বেলুন, ভাবিকেও একটু ফোলানো যাক।
ভাবি, ভাইয়া দেখলাম কাল পাশের বাড়ির সুমি ভাবির সাথে সেলফি তুললো। ভাবি লুচির মতো ফোলা শুরু করলো, আর বউ আমার হাসতে শুরু করলো। ভাবি রাগ করবে বলে মুখ লুকিয়েই হাসছে। কি, তাই নাকি? হুম। আমি আজ ওনার খবর নিচ্ছি। আচ্ছা শুন, নিচ থেকে খবর আসছে, তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা। ভাবি চলে গিয়েছেন। আমি ভয় পাচ্ছি কি বলে উনি, কিন্তু ও কিছুই বলল না। আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলাম। নিচে চলেন, সবাই অপেক্ষা করছে। আচ্ছা চলুন। আচ্ছা, নাম কি আপনার? কি, আপনি আমার নাম জানেন না? বিয়ের আগে জানার মনে করিনি, আর এখন তো তা উপলব্ধি করছি। আমার নাম সালমা আক্তার মিমি। আচ্ছা চলুন। নাস্তা করা বসে হলো আরেক কেলেঙ্কারি। মিমির কাপড়ের উপর তরকারি ফেলে দিয়েছি, এর জন্য সবাই বিভিন্ন কথা বললেন। যাই হোক, রুমে এসে নিজের মোবাইলে গল্প লেখা শুরু করতেই মিমিন এসে হাজির। কি করছেন? এই তো, তোমার সতীনদের নিয়ে লিখছি। কি, দেখি দেখি। আরে গল্প লিখছি, কি গল্প? প্রেমের গল্প। আপনি প্রেমের গল্প লিখতে জানেন? পারি আর কি। আপনার অ্যাকাউন্টের নাম কি? নীলকাব্য। ও আচ্ছা, আমি একজনের গল্পের ফ্যান। আপনি তো তার মতো গল্প লিখতে পারবেন না। কি জানি হতে পারে। মিমি আমার পাশে এসে বসলো, আর আমি অস্বস্তি ভোগ করতে শুরু করলাম। আচ্ছা, আপনি কোনো চাকরি করেন না কেন? আমি কারো কথা শোনা পছন্দ করি না। তাহলে নিজের বাবার ব্যবসায়ও তো বুঝতে পারেন। এসব আমার পোষায় না। আচ্ছা, আমরা কি তুমি বলতে পারি? বলতে পারি, তবে আপনাকে তো ভয় হয়। কেন? কালকের মতো যদি আবার কোনো শাস্তি দিয়ে বসেন। শাস্তির কাজ করলে তো শাস্তি দেবই। খাইছে আমারে। আচ্ছা, আমি চেষ্টা করব শাস্তির কাজ না করার। আচ্ছা, তাহলেই হবে। আচ্ছা, আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে? যেতে পারি, একটা শর্তে। কি শর্ত? আইসক্রিমের টাকাটা তোমাকে দিতে হবে। মিমি মেয়েটা খুব ইমপ্রেসড, কোনো কিছু জিজ্ঞেস না করেই টাকা দিতে রাজি হয়ে গিয়েছে। এরকম মেয়ে বাস্তবিকেই পাওয়ার সম্ভাবনা কম। মিমি ভালো দেখে কালোর মাঝে কাজ করা একটা শাড়ি পরল। আমি দেখেই পাগল হয়ে গিয়েছি। আরে, অপরূপ সুন্দর লাগছে। তুমি এই শাড়ি পরো না তো? কেন, আমাকে সুন্দর লাগছে না? সুন্দর লাগাটাই গো প্রবলেম। মানে? আরে, এত সুন্দর শাড়ি পরেছ, আমি তো হঠাৎ ফিট হয়ে পড়ে যাব। ফ্লার্ট করছো? মোটেও না। আচ্ছা চলো, মিহির সাথে গাড়িতে করে অনেক জায়গায় ঘুরলাম। শেষমেশ আইসক্রিম খাওয়ার পালা। দেখি কে খেতে পারে আগে। আমি এইসব কখনো টেস্ট করিনি। আইসক্রিমটা শেষ করে মিমির পকেট থেকে টাকা বার করে দিচ্ছিল। আমি মিমিকে থামিয়ে নিজের পকেট থেকে টাকা বের করে দিতে গিয়ে বললাম, একজন ছেলে পাশে থাকা অবস্থায় আরেকজন মহিলা কিছুর বিল দিলে পুরুষের কলঙ্ক হয়। মিমি আর আমি সারাদিন ঘোরাঘুরি করলাম। বিকেল 4টার দিকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতেই সবাই মুচকি মুচকি হাসছে। সম্ভবত তারা ভাবছে এটা কি রাফি নাকি অন্য কেউ। আমি আমার রুমে চলে গেলাম। মিমিকে রেখে এসেছি। বাড়ির নতুন বউ যে শুধু আমাকে সময় দেবে এমন না, সবাইকে যথেষ্ট সময় দিতে হবে। আমি রুমে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে এলাম। এখন আমার উদ্দেশ্য রাতুলের কাপড়ের দোকান। রাতুল আমার দেওয়া আইডিয়া থেকেই কাপড়ের দোকান দিয়েছে। আমাদের এখানকার অনেক বড় একজন ব্যবসায়ী। কিছুদিন আগে ও বিয়ে করেছে। আমি বিয়েতে যাইনি, রাতুলের দোকানে গিয়েই তাকে পেলাম। রাতুল আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছে, সম্ভবত অনেক রেগে আছে। রাতুল তার কর্মচারীকে বলল, দেখ সাহেবের কি লাগে, আমার একটা শাড়ি লাগবে। সাহেব রে, শাড়ি দেখা। আরে বন্ধু রাতুল, আমি তো বিয়ে করে ফেলছি। রাতুল অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। ওর মনে হয় সব রাগ চলে গিয়েছে। রাতুল আমার কাছে ঘেঁষলো। সত্যি নাকি বন্ধু? হুম। আমাকে বললি না যে?
আরে আমি নিজেই জানতাম না ঠিক করে। কি বলেছিস? ভাবে দেখতে কেমন? এখনো ঠিক করে দেখিনি। মানে কি? বিয়ে করেছিস আর এখনো ঠিক করে দেখিসনি? আরে কিভাবে দেখবো? সবসময় তো মুখে অনেক কিছু লাগানো থাকে। তা রাতে কি কথাবার্তা হলো? গোপন বিষয় সম্পর্কে তোকে বলবো কেন? আচ্ছা যা, নাই বললি। ভাবিকে দেখাবি না? দেখাবো না কেন? অবশ্যই দেখাবো। এখনই চল। এখন? হুম। তোর কোনো সমস্যা? না, আমার কিসের সমস্যা, চল দেখে আসি। আমি আর রাতুল আবার বাড়ির পথে চললাম। রাতুল তার দোকান থেকে ভালো দেখে একটা শাড়ি নিয়েছে আমার বউকে গিফট দেওয়ার জন্য। বাড়িতে পৌঁছে দেখলাম বাড়ির অবস্থা নাজেহাল। সবাই নিচে বসে দলে দলে লুডো খেলছে। আমিও একসময় প্রচুর খেলেছি। বাড়ির মধ্যে আমি লুডো কিং ছিলাম। যাই হোক, রাতুল গিয়ে সবার সাথে গল্প শুরু করে দিয়েছে। আমি আমার রুমে চলে আসলাম। আমার পেছন পেছন আমার বউও চলে এসেছে। আমি রুমে ঢুকতেই আমার কলারের পেছনে চেপে ধরলো। আরে কি করছেন কি? ছাড়ুন আমায়। কেন ছাড়বো? কোনো ছাড়াছাড়ি নাই। এসবের কারণ কি? তুমি আমাকে সময় দাও না কেন? সারাটা দিনই তো তোমার সাথে ছিলাম। সারাদিন থাকলে হবে না, সারাক্ষণ থাকতে হবে। আমার কি আর কোনো কাজ নেই? তোমার কাজ থাকবে কেন? তুমি তো বেকার। বেকারের কি কোনো স্বাধীনতা নেই? থাকবে না কেন? তবে আমার কাছে তোমার স্বাধীনতা নেই। আচ্ছা, এখন ছাড়ো, রাতুল আসবে। উনি আসুক না, তাতে কি? তোমার কি চক্ষু লজ্জা কিছু নেই? না, নেই। দরজায় রাতুল করা নাচছে। মিমি আমার কলার ছেড়ে দিয়েছে। আমি দরজা খুলে দিলাম। রাতুল রুমে এসে মিমিকে সালাম করলো। কিরে, তুই সালাম করলি কেন? ভাবি আমার সালাম করবো না। সালামি দেয়া থেকে বাঁচার ব্যবস্থা। আরে না, ভাবি কিন্তু দেখতে সুন্দরী। তুই কিভাবে বুঝলি? মিমি আমার কথা শুনে হতবাক হয়েছে। ভাবির কি সুন্দর চুল, কোমর পেরিয়ে গেছে। হ্যাঁ, আমি তো এই বিষয়টা খেয়াল করিনি। তুই খেয়াল করবি কিভাবে? তুই তো আছিস সারাক্ষণ গল্প নিয়ে। তাও ঠিক। রাফি, তুই একটু চুপ থাক, ভাবির সাথে আমার কথা আছে। তাহলে কি আমি তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে পারি? হুম, পারিস। আচ্ছা ভাবি, প্রথমেই তোমাকে দাওয়াত দিচ্ছি আমার স্ত্রীকে দেখে আসার জন্য। ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। একদিন যাব। আচ্ছা ভাবি, তুমি কি করে সমাজের চোখে এই বেকার ছেলেটাকে বিয়ে করলে? আমি সবসময় সমাজের দ্বারস্থ হই না। যাই হোক, ছেলেটা কিন্তু প্রচুর ভালো। তুমি নিশ্চয়ই তাকে শান্ত স্বভাবের দেখছো, কিন্তু আসলে সে এমন না। এটা তো জানা ছিল না। রাফি এমন একটা ছেলে যার সম্পর্কে আজ পর্যন্ত আমি সম্পূর্ণ জানতে পারিনি। তাই নাকি? আমি দেখবে কিছুদিনের মাঝে সব জেনে যাব। এরকম বৃথা চেষ্টা করেও ফায়দা হবে না। আমি বৃথের চেষ্টা করি না। অল দ্য বেস্ট। আমি রাতুল আর মিমির কথা শুনছি। তারা তাদের কথা বলা চালিয়ে যাচ্ছে। আমি তা খুব মন দিয়ে শুনছি। তবে রাতুলের 90% কথাই আমার গুণগান নিয়ে। যাই হোক, রাতুল চলে গিয়েছে। বলে গিয়েছে কাল যেন আমাকে মহান বিজয় দিবসে দেখতে পাই। রাতুল চলে যেতেই মিমি আবারও আমার কলার ধরলো। বলল, কি তোমার মাঝে এমন যা আমি জানতেও পারবো না? আমি ভ্রান্তিকর হাসি হাসলাম। আচ্ছা মিমি, তুমি কি আমার কলার ছাড়া আর কোনো জায়গা পাও না ধরার জন্য? না, তোমার কালারটাই আমার কাছে ভালো লাগে। আচ্ছা, কাল রাতে তোমার হারমোনিয়াম বাজানোটা মন মাতানো ছিল। কাল তুমি শুনেছ? আজ বাজাবে? না। কেন? সিক্রেট বিষয় নিয়ে প্রশংসা করা ভালো লাগে না। মানে? মনে মনে চিন্তা করো, উত্তর পেয়ে যাবে। আচ্ছা, আগামীকাল অনুষ্ঠানে যাবে? না। কেন? বিজয় দিবসে ভিনদেশি গান শুনতে ইচ্ছে করে না। ঠিক আছে, তবে বর্তমানে এটা ট্রেডিশনের রূপান্তর হয়েছে। হুম। তা কাল সারাদিন কি করবে? দুপুর পর্যন্ত ঘোরাঘুরি, তারপর ঘুম, অতঃপর বই পড়া। রুটিনটা তো চমৎকার। তা আমাকে রাখা যাবে রুটিনের সাথে? না। কেন?
আমি চাই না আমার মতো কেউ হোক। কেন, হিংসে হয়? না, হিংসে হবে কেন? তবে আমি চাই না আমার মতো আর কারো জীবন হোক। তা চাইলেও তো তোমার জীবনের মতো আমার জীবন হবে। তুমি পারবে না, কারণ তোমার কাঁধে অনেকের দায়িত্ব। তোমার কাঁধেও তো অনেকের দায়িত্ব। এসব আমি এড়িয়ে চলতে পারি। তাহলে আমার দায়িত্ব কার কাঁধে? তোমার দায়িত্ব আমি ঠিক করেই পালন করব। তাই নাকি? হুম। মিমির সাথে আমার ভালোবাসা ভয়াবহ থেকে ভয়াবহ হয়ে উঠেছে। রাতের খাবার শেষ করে ঘুমাতে গেলাম। মিমি আমার বুকের উপর শুয়ে আছে আর গল্প করছে। হঠাৎ আমার বুকে ব্যথা শুরু হলো, গলায় ব্যথা শুরু হলো, মুখ ফুলে যাচ্ছিল। আমি আমার হাত পা সব অবশ হয়ে পড়েছে, শুধু মাথা ঠিক আছে। হঠাৎ করে এমন সমস্যা কেন হচ্ছে বুঝতে পারছি না। আমি মিমিকে ডাকার চেষ্টা করছি, কিন্তু ফিসফিস আওয়াজ ছাড়া কিছুই বেরোচ্ছে না। অনেক কষ্টে মিমিকে আমার দিকে ফেরালাম। মিমি আমার মুখের দিকে তাকিয়ে হতবাক হয়ে গিয়েছে। হঠাৎ করে মুখ ফুলে গেল। এ কি সমস্যা? মিমি সবাইকে ডাক দিচ্ছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। মিমির চোখে পানি চলে এসেছে। আমার রুমে ভিড় জমেছে, পরিবারের সবাই এসে হাজির। মামা আমার পাশে দৌড়ে এসে বসলেন। মামা আমাকে জিজ্ঞেস করছেন কি হয়েছে, কিন্তু আমি উত্তর দিতে পারছি না। আমার হাত অবশ থেকে মুক্তি পেয়েছে। আমি মামাকে হাতের ইশারায় বললাম, গলা আটকে গেছে। মামা বুঝতে পেরেছেন। মামা নাক কান গলার ডাক্তার। মামা কি নিয়ে এসে আমার চেক আপ করা শুরু করলেন। মিমি আমার হাতের পালস চেক করলো। আম্মু আমার বাঁ পাশে বসে কাঁদছেন। আমি এক হাত দিয়ে আম্মুর হাত শক্ত করে ধরেছি। মামা হতাশ ভঙ্গিতে পাশ থেকে উঠে গেলেন। বললেন, আপা, তোমার ছেলের ছোটবেলার সমস্যা আবার এসেছে। আবার ওর কণ্ঠনালীতে ক্যান্সার হয়েছে। ওকে প্যারিসে নিয়ে যেতে হবে। ওইখানে আমার পরিচিত কয়েকজন পৃথিবী বিখ্যাত ডাক্তার আছেন। মিমি একবার আম্মুর মুখের দিকে তাকাচ্ছে, একবার আমার মুখের দিকে। ও নিশ্চয়ই কিছুই বুঝতে পারছে না। মিমি প্রায় অসহায় হয়ে পড়েছে। আমি চোখে ঝাপসা দেখা শুরু করলাম। আমার হাত আমার সঙ্গ ছেড়ে দিয়েছে। মাথায় ভন ভন শব্দ করছে। কানেও সমস্যা শুরু হয়েছে। মামা সম্ভবত আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছেন। প্রচন্ড ঘুম পাচ্ছে। আমি ঘুমাবার আগে শুধু শুনলাম, শাহান বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আমি আর কিছুই শুনলাম না। ঘুম ভাঙলো সম্ভবত 12টার দিকে। দেখলাম আমাকে হুইল চেয়ারে বসিয়ে নামানো হচ্ছে। শরীরে কিছু কিছু ঠান্ডা লাগছে। আমার গলার স্বর কিছুটা ঠিক হয়েছে। আমি চারিদিকে তাকাতে পারছি না। গলায় প্রচন্ড ব্যথা। বৌমার সাথে আম্মু, মামা আর আব্বু এসেছেন। মিমি আসেনি। সম্ভবত আম্মুই আসতে মানা করেছেন। আমাকে খুব তাড়াতাড়ি করে হাসপাতালে নেওয়া হলো। মামা ডাক্তারদের সাথে কি যেন পরামর্শ করে আমাকে অপারেশন রুমে নিয়ে গেলেন। মামা ডাক্তার হওয়ায় আমার সাথে ভিতরে গেলেন। অপারেশন রুমে ঢুকতেই আমাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হলো। তারপর আর কিছু বলতে পারিনি। জ্ঞান ফিরতে দেখলাম আম্মু মুখে চাপ দিয়ে কাঁদছেন। আমি কিছুই বুঝতে পারছি না। আমার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। আমার গলায় প্রচন্ড ব্যথা অনুভব করছি। মামা রুমে এসে আমার পাশে বসলেন। আমি মামাকে হাত দিয়ে ধরতেই মামাও কান্নায় লুটিয়ে পড়লেন। আমি কিছুই বুঝতে পারছি না। মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে গলায় ব্যথা নিয়েও কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আওয়াজ বের হচ্ছে না। আমি পড়ে গেলাম এক আতঙ্কের মাঝে। আমি কথা বলছি, কিন্তু আওয়াজ বের হচ্ছে না। মামাকে হাত দিয়ে ইশারা করে বললাম, মামা, কি হয়েছে আমার গলায়? তোর গলার ভোকাল ভয়েস নষ্ট হয়ে গিয়েছে। আমি কথা শোনা মাত্রই চলে গেলাম এক গভীর ডিপ্রেশনে। এসব চিন্তায় আমার দিন কাটতে শুরু করলো। প্রায় 15-20 দিন পর শুনলাম মিমি নাকি আমাকে তালাক দিতে চায়। আমি কখনোই এ কথা চিন্তা করিনি। আমার মনে হলো, আল্লাহ কেন আমাকে উঠিয়ে নিলেন না? এখন তো আমাকে অন্যের উপর ভর করে চলতে হবে। দেশে ফিরে
মিমির হাসপাতালে খবর নিলাম, কিন্তু মিমি অন্য কোথাও চলে গিয়েছে। হাসপাতালের কর্মীদের অনেক বললাম, নাম্বার অথবা ঠিকানা কিছু একটা দিন, কিন্তু তাও কোনো কাজ হলো না। আমি হাল ছেড়ে দিয়েছি, আর খুঁজবো না। আর কেনই বা ও বেকার বোবা ছেলের সাথে থাকবে? মিহির সাথে আমার আর দেখা হয়নি। দেখা হোক এমন কোনো আগ্রহ আর আমার মাঝে নেই। তবে আত্মার টান একটা তো থেকেই যায়। মিমির সাথে এখন আমার ডিভোর্স হয়নি, কোনো কাগজেও স্বাক্ষর নেওয়া হয়নি। মিমিকে অনেকটা ভালোবেসে ফেলেছি। বলা হয় ভালোবাসা হিসাব করা যায় না। যদি সত্যি ভালোবাসা হিসাব করা যেত, তাহলে আমি নিশ্চিত বলতে পারতাম আমি মিমিকে জীবনের 60% ভালোবেসে ফেলেছি। যাই হোক, জীবনের এতটা বছর বাড়িতে কাটিয়েছি, আর না, এখন নিজের স্বপ্নকে পালন করার পালা। বিশ্বের অসহায়ত্ব আর বাদ বিবাদকে সামনে আনার পালা। কথাই বলে, একজন দুঃখী মানুষ সম্পর্কে জানতে হলে, তার দুঃখ কষ্ট অনুভব করতে হলে তার সমান হতে হয়। আমি বর্তমানে তার চেয়ে কম না। পরিবারে আগে নিজের যতটুকু স্বাধীনতা ছিল, বর্তমানে আর সেটুকু বহাল নেই। কেননা আমি আর কথা বলতে পারি না। আব্বু বিদেশে নিজের ব্যবসা সামলাতে চলে গিয়েছেন বেশ কয়েকদিন আগে। আর এদিকে বাস্তবতা হলো আমি কথা বলতে পারি না, তাই আব্বুর সাথে আর কথা হবে না। পরিবারের সবাইকে অনেকভাবে বোঝালাম, খাতায় লিখে, পড়ার টেবিলের হোয়াইট বোর্ডে লিখে, কম্পিউটারে লিখে, সবাইকে মেইল করে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না। মামাও প্রায় মুখ ফিরিয়ে নেওয়ার অবস্থা, আমার মুখও শুকানোর অবস্থা। আম্মু আমার মুখ শুকনো কখনোই দেখেননি। এমনকি আমার যখন সামান্য জ্বর হতো, তখন সারা রাত আমার পাশে থাকতেন। আমার গলার অপারেশনের পর থেকে আম্মু আমার পাশেই থাকেন। আম্মু আমার এই অবস্থায় তিনি আরো ভেঙে পড়েছেন। বেশ কয়েকদিন পর বসার ঘরে সবাই একত্র হলেন। সবাই সিদ্ধান্ত নিলেন আমাকে আরেকটা বিয়ে দিবেন। তারপর যেখানে ইচ্ছা, যা ইচ্ছা সব করতে দিবেন। বিভিন্ন নাটক সিরিয়ালের কথা বলতে না পারা নায়ক নায়িকারা যেমন সুন্দর সুন্দর নোটপ্যাড ব্যবহার করে, আমিও এখন তাই করছি। আমি নোটপ্যাডে লিখা, না, আমি আর বিয়ে করতে চাই না। কেন? আমি চাই না কেউ আমার অসহায়ত্বের জন্য পাশে আসুক। এভাবে একা একা কি তোর সারা জীবন চলবে? চলবে না জানি, তবে চালানোর চেষ্টা করব। আর এই বিশ্বে আমার মতো অথবা আমার চাইতে আরো বেশি সমস্যায় অনেকেই আছে। তারা কি জীবন চালাচ্ছে না? তোদের জীবন আর তোর জীবনে পার্থক্য আছে। তুই সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিস, এখন পর্যন্ত কোনো কষ্টের কাজ করিসনি। এসব আর কেউ করুক আর না করুক, তুই এসব পারবি না। মামা, আমি পারবো না যে এ কথা কোথাও কি লেখা আছে? কোথাও নেই। আর আম্মু জীবনে যে কিছু করেনি, একদিন সেই অনেক বড় কিছু করে। আম্মু ও মামা আর কোনো কথা বাড়ালেন না, শুধু বললেন আমার সাথে একজনকে সব সময় রাখতে হবে। আমি এসব কিছুতে আর মানা করলাম না। কিছুদিন পর মামাকে বলে একটা 5D মার্ক এবং একটা 50 mm প্রাইম লেন্স আনলাম। এটা আমার কাজের সাথে জড়িত, কেননা কাউকে এক্সপ্লোর করতে হলে এর চেয়ে আর ভালো যন্ত্র হয় না। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 3 মাস হলো। আমার সাথে আব্দুল মালিক নামে ফাইজলামর উস্তাদ একজন আছে, ওই আমার বডিগার্ড। সবাই ওর কাছে ফোন দিয়ে আমার অবস্থা জানে। আমি এখন আছি নিজ গ্রামে নিজেদের বড় বাড়িতে। এখানে এসেছি প্রায় 10 বছর পর। এখানে আমার তেমন কোনো কাজ না থাকায় আসা হয়নি। আর আমাদের পরিবার তথা চাচা চাচি কেউ এখানে থাকে না। এই বাড়ি আব্বুর দাদু তৈরি করেছিলেন। ইঞ্জিনিয়ারদের মতে এ বাড়ি আর 100 বছর টিকে থাকবে। সে যাই হোক, এই বাড়ি পাহারা দেন আবুল চাচা। ছোটবেলায় ওনার সাথে অনেক খেলেছি। আমার জন্য ওনাকে অনেক ধকল সহ্য করতে হয়েছে। গ্রামের বাড়িতে আসার মূল কারণ হলো এখানে রয়েছে নদীর পাশে অনেকগুলো অসহায় পরিবার, ইট ভাটার, হাসপাতাল, আরো অনেক কিছু। বলে রাখা ভালো, গত 3 মাসে অনেকগুলো ম্যাগাজিনে আমার ছবি উঠে এসেছে। সবই হয়েছে আসলে মামার জন্য। আমি আব্দুল মালিককে নিয়ে গেলাম হাসপাতালে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছবি তুলতে। আমি বাচ্চাদের ছবি তুলছি
আর মনের আনন্দে হাসছি। এই হাসপাতালেই হয়েছিল আমার জন্ম। তখন অবশ্য এরকম সুব্যবস্থা ছিল না। আমি ছবি তুলতে তুলতে ভুলেই গিয়েছিলাম এখানে ডাক্তারও আছেন। তাই কি আর হবে, ধাক্কা খেয়ে বস তাই কি আর হবে, ধাক্কা খেয়ে বসলাম ডাক্তারের সাথে। আমি উল্টো নিচে পড়ে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তার ঠায় দাঁড়িয়ে রইলেন। ডাক্তারের চেহারা দেখতেই মনে হলো, আরে এ তো মিমি। অনেক শুকিয়ে গিয়েছে, তবে চেহারার উজ্জ্বলতা আগের মতোই আছে। আমি আগে যেটাকে মেকআপের কাজ মনে করতাম, আসলে ওইটা মেকআপের কাজ ছিল না। মিমি আসলে সুন্দরী। মিমি আমাকে চিনতে পারেনি, কারণ আমার মুখে মাস্ক লাগানো। মিমি আমার দিকে হাত বাড়াচ্ছিল আমাকে নিচে তোলার জন্য। এই মেয়েই আমাকে অনেকটা নিচে ফেলে দিয়েছে জীবনে, আবার এই মেয়েই আমাকে নিচ থেকে তুলতে যাচ্ছে। আমার গলার স্বর চলে যাওয়াতে এতটা দুঃখ ছিল না, যতটা দুঃখ হয়েছিল আমার গলার স্বর চলে যাওয়ায় এই মেয়েই আমাকে ফেলে রেখে চলে গিয়েছিল। মালিক মিয়া দাঁত কেলিয়ে হাসছিল। আমি চোখ রাঙিয়ে থাকে ইশারা করলাম আমাকে তোলার জন্য। সে সুবোধ বালকের মতো হাসিকে কোনোভাবে আটকে মিমিকে ধাক্কা দিয়ে ফেলে আমার হাত ধরে টেনে তুলল। আমি বুঝলাম না মালিকের কাজ কারবার। মিমি চোখ রাঙাচ্ছে, শিশুদের ওয়ার্ড বলে মুখে কিছু বলতে পারছে না। আমি হাত বাড়িয়ে দিলাম। মিমি সম্ভবত কোনো উপায় না পেয়ে আমার হাত ধরে উঠেই আমাকে তার হাতের সমস্ত শক্তি দিয়ে একটা থাপ্পড় মারল। সম্ভবত মালিকের কাণ্ড কারখানার ফলই দিয়েছে আমায়। আমি এমনিতেও কিছু বলতে পারি না, আর ক্ষমতা কাটানো ছেড়ে দিয়েছি। না হয় আজ আমার হাতটা মিমির গালে পড়তো। আমি আমার মুখের মাস্ক মিমির সামনে খুললাম। মিমি আমার দিকে তাকিয়ে চমকে উঠেছে। মিমির মনে হয় মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না, বের না হওয়ারই কথা, কারণ মিমি মনে করেছিল আমার মতো বেকার ছেলে আর কি করবে। এর মধ্যে আবার হারিয়েছে কণ্ঠস্বর। আমি আর দাঁড়াতে চাই না এখানে। এখানে দাঁড়িয়ে থাকলে আমার ভালোবাসা চোখের পানি দিয়ে প্রকাশিত হতে থাকবে, আর মিমের অস্বস্তি বাড়তে থাকবে। আমি চাই না আমার জন্য কারো কোনো সমস্যা হোক। আমি আব্দুল মালিককে নিয়ে বাড়িতে চলে এলাম। আমি জানি মালিক ভাবছে আমার এরকম চলে আসার কারণটা কি। মালিক জানে আমার বিয়ে হয়েছিল ডাক্তারের সাথে, তবে এই সেই ডাক্তার তাও জানে না। মালিককে বললাম, আমার সাথে কেউ দেখা করতে আসলে কিছু একটা বলে বিদায় করে দিবি। কেন? আপনি তো ফিরে আছেন। আমার মন ভালো নেই। কেন? মন ধাক্কায় আটকে গেল নাকি? ফাইজলামি ভালো লাগছে না। মালিক কিছু বলতে চাচ্ছিল, এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। মালিক মিটিমিটি হাসলো। তার হাসির কারণ না বুঝে দরজার দিকে তাকালাম। আরে মিমি তো এত তাড়াতাড়ি আসার কথা না, এখনই চলে আসলো। আমার বিশ্বাস ছিল আসবে। মালিক মিমিকে বলল, কি আপনিও ধাক্কায় আটকে গেলেন নাকি? মিমি চুপ করে আছে। আমি চিরকুটে লিখলাম, আহ থাম, সব সময় ফাইজলামি। জিজ্ঞেস কর কেন এসেছেন। মালিকের জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। মিমি মালিকের কাছ থেকে কাগজটা নিয়ে পড়েছে। কথা ছিল। মালিককে বলেন, না, আপনার সাথে। আমার সাথে কথা বলে আপনার লাভ নেই, আমি কথা বলতে পারি না। মালিকের সাথে কথা বলেন, ও সব সম্পর্কে জানে। না, আপনার সাথে আলাদা কথা আছে। আমার কাছে এমন সময় নেই, আমাকে কাজে যেতে হবে। আপনি না বেকার? সবাই সব সময় থাকে না। আচ্ছা মালিক, তুমি একটু বাইরে যাও। আমি মালিকের হাত ধরে ওকে আটকে রাখলাম। একটুর জন্য ছাড়ুন। আমি আমার দ্বিতীয়ত কণ্ঠস্বর ছাড়তে পারি না। আচ্ছা, আমি আপনার কি? আপনাকে আমি ঠিক করেই জানি না। আপনি তো আমাকে জানেন। এটা কি আমি আপনাকে জানি? নিজেকে প্রশ্ন করুন তো। মিমি চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সম্ভবত এই প্রশ্নের উত্তর অজানা। আমি আরেকটা চিরকুট লিখলাম, তবে মিমিকে না, মালিককে। মালিক, উনাকে বল চলে যেতে। মালিক লিখা অনুযায়ী কাজ শুরু করলো। আমি যা লিখেছি হুবহু তাই বলল। মিমি চলে যাচ্ছিল। আমি মালিককে ইশারা দিয়ে মিমিকে দাঁড় করালাম। আপনি এখানে আর আসবেন না। কেন? আপনি আসলে আমার সমস্যা হবে। কি সমস্যা? দেখুন, সব সমস্যা বলা যায় না। আমি একজন ডাক্তার, আমাকে বলতে পারেন।
দেখুন, এই সমস্যা আমার একান্ত ব্যক্তিগত, আর আপনি এখানে আসলে আপনার ও আমাদের চরিত্র নিয়ে কথা উঠবে। আমি চাই না নিজের গ্রামে নিজের ও অন্যের মান সম্মানে আঘাত আসুক। আপনি আমাকে নিয়েও চিন্তা করেন? দেখুন, আমি যে জায়গা থেকে কথাটা বলেছি, এখান থেকে সব পুরুষই কথা বলে, আর সবচেয়ে বড় কথা, আমি স্বার্থপর না। আমি আসবো, আপনার চরিত্রের তোয়াক্কাও করি না, ভুলে যাবেন না, এতে আমার পাপ নেই। আমি পাপ পুণ্যের খবর রাখতে চাই না। ঠিক আছে, বিকালে দেখা হবে। সময় এলেই দেখা যাবে। মিমি চলে গিয়েছে। মালিক আমার মুখের দিকে তাকাচ্ছে, মনে মনে হয়তো জিজ্ঞেস করছে, ইনি কি ভাবি? কি মালিক, কিছু বলবি? উনিই কি তিনি? হুম। কেন? সুন্দরী আছেন, মায়াবতীও। মন ভালো না। দেখলেন না, চেনার সাথে সাথে চলে এসেছেন। আচ্ছা, যাই হোক, ব্যাগ গুছিয়ে রাখিস। কেন? বাড়ি চলে যাব সন্ধ্যায়। কাল না এলাম? হুম। তো কি হয়েছে? কাল এলাম বলে আজ যেতে পারবো না? আপনি কি ভাবির জন্য চলে যাবেন? ভাবি কে? উনি তোর ভাবি না? আর কখনো ভাবি বলবি না। তাহলে আপনি একা বসে কাঁদেন কেন? আমার কপালের জন্য। কপাল দোষেই তো হলো। আপনি কি ডিভোর্স দিয়ে দেবেন? হুম। ডিভোর্স পেপারে সাইন দিয়ে ওদের বাড়ি দিয়ে দিব। কোর্ট তো আপনাদের 6 মাসের সময় দিয়েছে একসাথে থাকার জন্য। তাহলে কোন পীর সাহেবের দরবারে গিয়ে ইসলামিক ভাবে তালাক দিয়ে দিবে? এটা না করলে হয় না? উনার একটা জীবন আছে না? আর আপনার জীবন? আমার যা আছে তা নিয়ে চলে যাবে। আর তুই তো আছিস পাশে, সমস্যা কি? এখন যা, মালিক চলে গিয়েছে। আজ মিমিকে অনেক দিন পর দেখে মনে হয়েছিল জড়িয়ে ধরি বুকের সাথে, যাতে আর কখনো যেতে না পারে আমায় ছেড়ে। কিন্তু যে নিজ ইচ্ছায় চলে যায়, তাকে যেতে দেওয়াই শ্রেয়। দুপুর ঘনিয়ে এসেছে। গোসল করে খেয়ে আবার ঘুমোতে হবে কিছু সময়, তারপর বিকেলে আবার যেতে হবে নদীর পাড়ে। দুপুরে খেয়ে দিয়ে ঘুম থেকে উঠেছি 4:20 দিকে। মিমির কথা ভোলার চেষ্টা করছি। মিমিকে নিয়ে অবশ্য একটা স্বপ্নও দেখেছি। স্বপ্নটা হচ্ছে এমন, মিমিকে নিয়ে আমি আমাদের বাড়ির ছাদে এক জ্যোৎস্না রাতে জ্যোৎস্না দেখছি। আমার কাঁধেই মিমির মাথা, আর আমি মিমির হাতটা শক্ত করে ধরে বসে আছি। দূর আকাশে মনে হচ্ছিল কে যেন আমাদের এইভাবে বসার ছবি আঁকছে। মিমি অনেক খুশি হয়েছে, আমিও কম না। মিমি আমাকে এই খুশিতে আরেকটা খুশির কথা বলেছে, তা হলো আমাদের রাজপুত্র আসছে সাহেব। আমি কথা শুনে হতবাক হয়ে পড়েছি। খুশিতে যেন আত্মহারা হয়ে উঠেছি। মিমির সাথে ছেলে মেয়ে দ্বন্দ্ব নিয়ে ঝগড়াও করেছি। তবে এরপর স্বপ্নে আর কি কি দেখেছি তার কিছুই মনে নেই। মালিককে নিয়ে বেরিয়ে পড়লাম নদীর পাড়ে। এখন এই জায়গা অনেকটা বদলে গিয়েছে। 10 বছর আগে আর এখনকার সাথে অনেক তফাৎ, তাই বলতে গেলে বিকেলটাই মাটি। চলে আসছিলাম, মালিক হাত ধরে আটকালো। দেখলাম মিমি বেশ কয়েকটা বাচ্চাকে পড়াচ্ছে, তবে মুখটা মলিন হয়ে আছে। নিজের আপন মানুষের সাথে হাজার সমস্যা থাকলেও তার মলিন মুখ সহ্য করা কষ্ট হয়। মিমির পড়ানোর কয়েকটা ছবি তোলা প্রয়োজন। আশা করি অনেক ভালো রিয়েক্ট আসবে। ক্যামেরা দিয়ে তাকিয়ে থেকেও যেন মলিন মুখের ছবি তুলতে মন চাইছে না। মনে হচ্ছে মিমিকে গিয়ে বলি, এই একটু হাসো তো, কিন্তু বলার কোনো উপায় নেই। মিমি ক্যামেরার দিকে তাকিয়েই একটা উজ্জ্বল হাসি দিল। মনে হলো আমার মনের কথা মিমি শুনে ফেলেছে। আমার নিজেরও খুশি লাগলো। বেশ কয়েকটা ছবি তোলার পর আমি ক্যামেরার দিক থেকে মুখ তুলে তাকালাম। মিমি সম্ভবত ভাবছে আমি ওকে ডাকবো, কিন্তু আমি ডাকিনি। আমি মুখ ফিরিয়ে চলে যাচ্ছি, মিমি পেছন থেকে আমাকে ডাকছে। আমি তাকাচ্ছি না, তবে আড়াল করতেও পারছি না। আমি অস্বস্তিতে পড়ে গিয়েছি প্রায়। বাসর রাতে মিমির দিকে এগুতে গিয়ে যেভাবে পা সামনে যাচ্ছিল না, এখনো প্রায় তাই হচ্ছে। মিমির থেকে দূরে যেতে পা চাচ্ছে না। মিমি প্রায় দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। আরে ডাক্তার সাহেব, আপনি এখানে? ন্যাকামি করছো তাই না? কিসের ন্যাকামি?
আমাকে আগে দেখে নিও। না। তা না হলে ওখানে একজনের ছবি তুললে। আমি তো ওইখানে একজন ম্যাডামের ছবি তুলছিলাম। ওটাই আমি ছিলাম। তাই নাকি? এক অঙ্গে কত রূপ। তা আমি এখানে আছি জেনেও এসেছো নাকি? আহ, আপনি কি বিশ্বসুন্দরী নাকি যে আপনার জন্য আসতে হবে? বিশ্ব সুন্দরী না হলেও আপনার জন্য তো সুন্দরী। এরকম হাজার সুন্দরী বর্তমানে আমার জন্য অপেক্ষা করছে। তারা কি জানে আপনার সমস্যার কথা? হুম। ভালো, তবে তাদের মধ্যে একজনকে বিয়ে করে নেন। বিয়ে করার স্বাদ চলে গিয়েছে। কেন? তোমার ভাইয়া আমাকে দেখে হার্ট আটকে যাচ্ছে নাকি? মালিক, তুই চুপ কর। আবার আর মিস মিমি, আপনার কাগজের টাকা সব সময় মতো আপনার কাছে চলে যাবে। কিসের টাকা, কিসের কাগজ? চিন্তা করুন, আশা করি উত্তর পাবেন। মালিক চল। আমি আর মালিক মিমিকে ওই খামে রেখে চলে আসলাম। যতবার দেখছি ততবারই নতুন করে প্রেমে পড়ে যাচ্ছি। ভুলে যাচ্ছি এই মেয়ে আমার সাথে একসময় অন্য আচরণ করেছিল। সন্ধ্যা হয়ে এসেছে, বাহিরে গাড়ি দাঁড় করানো। মালিকও জিনিসপত্র সব গাড়িতে নিয়ে তুলেছে। আজ মন যেন চাইছে না চলে যেতে। মন চাইছে সম্ভবত মিমির পাশে পাশে থাকতে। ভালোবাসা মনে হয় এমনই হয়, যাকে ভুলে যাওয়ার চেষ্টা করা হয় সে আর গভীরভাবে মনের ভেতরে জায়গা করে নেয়। মালিক বলে গিয়েছে গাড়ি রেডি, আমাদের যাবার সময় হয়ে গিয়েছে। মন না চাইলেও কথা রক্ষার্থে যেতেই হবে। বাড়ির বড় গেটের সামনে এসে একটু দাঁড়ালাম। বড় করে নিঃশ্বাস ফেলে ভাবলাম আর মনে হয় হবে না দেখা। চোখ ফেরালাম এদিক সেদিক, কিন্তু ফল শূন্য। গাড়িতে উঠে বসতেই ভর করলো বিষণ্ণতায়। একবার চিন্তা এসে পড়ল কাঁধে। নিজেকে নিজেই প্রশ্ন করলাম, আমি কি ঠিক করেছি সব? আমার কোথাও ভুল হয়নি তো? উত্তরগুলো পেয়েছি অবশ্য। আমার যেরকম পরিস্থিতি ছিল, এই পরিস্থিতিতে যদি আমি না হয়ে মিমি হতো, তাহলে হয়তো আমিও ফেলে রেখে চলে যেতাম। হয়তোবা পরিবার থেকে বলা হতো ছেড়ে দে ওই মেয়েকে। মিমি সম্ভবত এরকম পরিস্থিতির শিকার হয়েছে। নিজের প্রশ্ন ও উত্তরগুলো পেয়ে নিজেকেই দোষারোপ করি। বাড়িতে এসেছি প্রায় 8 ঘটিকায়। বাড়িতে কিছু নতুন নতুন মনে হচ্ছে। বাড়ির গেট দিয়ে ঢুকতেই চাচা চাচি অনেকেই এসেছেন। বের হয়ে সবারই হাসি হাসি মুখ। বাচ্চারা লাফালাফি করছে। ওদের ভাব দেখে মনে হচ্ছে নতুন জামাই দেখতে এসেছে। আচ্ছা, এই অবস্থায় কি আমার লজ্জা পাওয়া উচিত? আমি গাড়ি থেকে বের হতেই আম্মু জলে ভেজা নয়ন নিয়ে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। অনেক প্রশ্ন জিজ্ঞেস করলেন, যার অনেকটা আমি মাথা নেড়ে উত্তর দিয়েছি, আর অনেকটা মালিক দিয়েছে। বাড়ির ভেতরে ঢুকে বুঝতে পারলাম নিশ্চয়ই আজ কোনো বিশেষ দিন রয়েছে, কিন্তু বিশেষ দিন কি তা বুঝতে পারছি না। আমার মনে বিষণ্ণতার চাপ অস্পষ্ট, তাই কেউ তার সন্ধান পাচ্ছে না। বাড়িতে মনে হয় আজ ঈদ নেমে এসেছে। সবাই খুশি, সবাই আনন্দ করছে। তবে আমাকে বাড়ির বাচ্চারা বাঘের মতো ভয় পায়। আমার পাশ ঘেঁষার চেষ্টা করছে না। আমি নিচে বসার রুমে আম্মু চাচি ভাবি অনেকেই অনেক কিছু নিয়ে আসছেন খাবারের জন্য। আমার খাবারের দিকে খেয়াল খুব কম, কেননা মিমিকে মিস করছি। এ যেন এক অন্যরকম বিষণ্ণতা। যাই হোক, কিছুটা খেয়ে না খেয়ে উঠে এলাম নিজের রুমে। নিজের রুমের দরজা নক করতেই বুঝলাম ভেতর থেকে লক করা। মেজাজ আমার আকাশ ছুঁই ছুঁই অবস্থা। আমি বাহিরে আমার রুম লক কে করবে, আর আমার রুমে কেউ ঢুকবেই বা কি জন্যে? আম্মুকে চিৎকার দিয়ে ডাকার কোনো ব্যবস্থা নেই। আমি কোনো উপায় অন্তর না পেয়ে দরজায় ধাক্কা দেওয়া শুরু করলাম। 1 2 3, এইভাবে বেশ কয়েকটা ধাক্কা দিলাম, কিন্তু দরজা খোলার কোনো নামই নেই। রাগ শুধু বেড়েই চলছে। চোখ মুখ প্রায় লাল হয়ে এসেছে। এখন মনে হচ্ছে হাতের পাশে কাউকে পেলে আস্ত চিবিয়ে খাবো। দরজায় আবার আঘাত করলাম, তবে জানা ছিল না আঘাত করার সাথে সাথে দরজা খুলে যাবে আর আমি গিয়ে কারো উপরে পড়ে যাব। হঠাৎ দরজা খোলায় আমি ব্যালেন্স হারিয়ে মুখ থুবড়ে নিচে পড়লাম। তবে আমি নিচে পড়ার আগে আরেকজন নিচে পড়েছে। আমার শরীর আর তার শরীর যেন একাকার হয়ে গিয়েছে। তার ঘন শ্বাস আমার কানে প্রচন্ড আবেগময় ধ্বনির সৃষ্টি করছে। আমার হৃদস্পন্দন যেন অতি মাত্রায় বেড়ে গিয়েছে।
আমি মুখ ঘুরিয়ে তার দিকে তাকালাম। তাকিয়ে আমি থ মেরে গিয়েছি। কিছু চিন্তা করা বা বলার মতো কোনো জ্ঞান আমার মাঝে নেই, কারণ এই সেই মেয়ে যাকে আমি ভালোবাসি। এই মেয়েই আমাকে রেখে গিয়েছিল। মিমি। মনে হচ্ছে এভাবে যদি সারাটা জীবন কাটানোর কথা বলা হয় তাহলে আমি এক পায়ে রাজি হয়ে যাব। নিজের পছন্দের মানুষের সাথে যদি হাজারো মশার ভিড়ে থাকতে বলা হয় তাহলেও হয়তো কোনো প্রেমিক না করবে না। মিমি সম্ভবত চোখ রাঙানোর চেষ্টা করছে, তবে তাতেও সফল হচ্ছে না। চোখকে যখনই কঠিন করার চেষ্টা করছে, ঠোঁট ঠিক তখনই মিষ্টি হাসি দিচ্ছে। মিমির এই অবস্থায় আমি নাজেহাল হয়ে যাচ্ছি। মনে হচ্ছে কালো আঙ্গুর দিয়ে তৈরি করা মদ খেয়ে আমি মাতাল হয়ে গিয়েছি। চোখে লাল নীল হরেক রকমের বাতি দেখছি। মিমিকে কোনো রাজ্যের সুখী রাজকন্যার মতো দেখতে লাগছে। আবার কখনো কখনো একজন মহিলা যোদ্ধাও মনে হচ্ছে, যার কাছে আমি পরাজিত হয়ে এভাবে ঝুলে আছি। কে যেন পাশ থেকে বলল, কি মিস্টার, আর কতক্ষণ? আমি কথা শুনে উপরের দিকে তাকালাম। আরে ইনি তো বড় ভাবি। আমার সাথে সাথে জ্ঞান ফিরল। ইস, এই বুঝি ইজ্জতের ফালুদা ঘটল। মিমিও লজ্জা পেয়েছে প্রচুর। আমি মিমির উপর থেকে উঠে বেলকনিতে চলে গেলাম। মিমি একাই উঠেছে। বড় ভাবিকে কখনো ভাবি মনে হয় নাই, কেননা আমরা যখন খুব ছোট, আনুমানিক 8-9 বছর বয়স, তখন ভাবির বিয়ে হয়। উনার সাথে হাজারো স্মৃতি রয়েছে। বেলকনিতে বেশিক্ষণ থাকতে পারলাম না, নিচে ডাক পড়েছে। ভাবি চলে গিয়েছেন। ভাবি অবশ্য আমার লজ্জার ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি নিচে নেমে সবার সাথে আবার আড্ডা দেওয়া শুরু করলাম। গলার স্বর চলে গিয়েছে তো কি হয়েছে, প্রফুল্লিত মন তো আর বিলুপ্ত হয়নি। একদিকে সবার সাথে আড্ডা দিচ্ছি, অন্যদিকে মিমির কথা ভাবছি। মিমি কি করে আসলো, কিভাবে কি হলো, কিছুই বুঝলাম না। নিজ রুমে ঢুকেছি রাত 11টায়। এর মধ্যে মিমির সাথে দেখা হয়েছে বেশ কয়েকবার, তবে কথা হয়নি, শুধু চোখে চোখে ইশারা হয়েছে। মিমি আগেই বিছানায় শুয়ে আছে। মনে হচ্ছে আজ আকাশে বৃষ্টি নামবে। আমি বিছানার পাশে বসে মিমিকে দেখছি আর নোটপ্যাডে কথা তৈরি করছি। কথা তৈরি করছি বলতে মিষ্টি মিষ্টি কথা লিখছি। মেয়েরা কিন্তু মিষ্টি কথায় পটে। এটা আমি নিজে আরো অনেকবার ট্রাই করেছি। এই টিপসটা শিখিয়েছিল আমার এক শিল্পী বন্ধু। আমি সব কার্য সম্পাদন করে বিছানায় পিঠ লাগালাম। হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, হাজারো ইমোশন, হাজারো কথা মনের মাঝে একত্র হচ্ছে। মিমি সম্ভবত ঘুমিয়ে গিয়েছে। তাও একবার শ্বাস চেক করা যাক। না, শ্বাস তো স্বাভাবিকভাবেই নিচ্ছে। যাই, একটু বেলকনিতে গিয়ে আরাম কেদারায় বসি। বিছানা ছেড়ে উঠতে যাব, আমার গলা চেপে ধরেছে মিমি। অবশ্য গলা চেপে না, টি শার্টের কলা শক্ত করে চেপে ধরেছে, তাই মনে হচ্ছে গলা চেপে ধরেছে। আমি ভয় পাচ্ছি প্রচন্ড। মনে হয় ভূতে ধরেছে। এমন ভাবে ধরছে যেন দম বেরিয়ে আসছে। আমি কাশি দিতে চেষ্টা করছি, কিন্তু তাও আসছে না। অনেক কষ্টে মিমির হাত থেকে ছাড়া পেয়েছি। মিমি গলা ছেড়েই বলা শুরু করলো, কি ভেবেছো কি আমার শ্বাস চেক করছো আমি আছি নাকি মরে গিয়েছি? আমি এত সহজে মরবো না, আর মরলেও তোমার পিছু ছাড়বো না। আমি হাত তুলে দিচ্ছি, হাজিরা দেওয়ার সময় ঠিক যেভাবে হাত তুলি। আমি হাত তোলা দিয়ে বোঝাতে যাচ্ছি আমার কিছু বলার আছে, কিন্তু মিমি এসব কিছু মানছেই না। আমার হাত নামিয়ে আবারও অনর্গল বলছে, আমাকে 2 হাত দিয়ে মারছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। এর চাইতে ভালোবাসার বহিঃপ্রকাশ আর হয়তো হয় না। মিমির এই অবস্থা দেখে আমার চোখ দিয়ে পানি এসে পড়েছে। আমি আর সহ্য করতে পারছি না। আমি ঠান মেরে মিমিকে আমার বুকের সাথে জড়িয়ে নিলাম। মিমি আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। মিমি স্তব্ধ হয়ে কাঁদছে, আমিও স্তব্ধ হয়ে কাঁদছি। তবে আমাদের মন আর স্তব্ধ নেই। মিমির মনের সাথে আমার মন কথা বলা শুরু করে দিয়েছে। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। ধুর পাগলি, ওসব কিছু না, বলে যাও। তুমি আমাকে ভালোবাসবে তো? তুমি আমাকে ভয় দেখাবে না তো? আমি কখন ভয় দেখালাম? এই তো আমার গলা ধরে। ও, এটার প্রতিশ্রুতি দিতে পারবো না। কেন কেন? এর মাঝেই আমার ভালোবাসা রয়েছে। তাহলে সব সময়
আমার সাথে এরকম করবা? হুম। আচ্ছা, এরপর কি? কিসের পর? বুঝো না? বুঝলাম। এরপর আমরা আমাদের নাতি নাতনির নাম রাখবো। হুম। তা কি নাম রাখবে শুনি? নাতির নাম রাখবো আমার নামে, আর নাতনির নাম রাখবো রাফিয়া বা রাফিদা। হুম। সব তোমার নামে কেন? সবাই যে আমার নাতি নাতনি হবে। তাহলে আমি কি হব তাদের? তুমি আমার নাতনির সতীন হবে। কি? যাও, তোমার সাথে কথা নাই। কতক্ষণের জন্য? সারা জীবনের জন্য। ঠিক আছে। কি ঠিক আছে? তুমি যা বললে তাই ঠিক আছে। না, কিছুই ঠিক নেই। আমি যা বলবো তুমি তাই মানবে নাকি? তোমার সাথে সংসার করতে হলে তো মানতে হবে। না, মানতে হবে না। আমি তোমার কথা মানব। ঠিক তো। হুম। ঠিক আছে, তাহলে পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ, পরীক্ষা হয়ে যাক। ঠিক আছে, আমি বলছি, তুমি আমাকে একটা চুমু দাও। কি? আমি পারবো না। আমি ওসব পারবো না। দেখেছো, বললাম না কিছু ঠিক নাই। তুমি কিন্তু পচাচ্ছ। তুমি তো অনেক আগেই আমাকে ফাঁসিয়েছো। কম্পিউটারে লিখে সবাইকে মেইল করে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না। মামাও প্রায় মুখ ফিরিয়ে নেওয়ার অবস্থা, আমার মুখও শুকানোর অবস্থা। আম্মু আমার মুখ শুকনো কখনোই দেখেননি। এমনকি আমার যখন সামান্য জ্বর হতো, তখন সারা রাত আমার পাশে থাকতেন। আমার গলার অপারেশনের পর থেকে আম্মু আমার পাশেই থাকেন। আম্মু আমার এই অবস্থায় তিনি আরো ভেঙে পড়েছেন। বেশ কয়েকদিন পর বসার ঘরে সবাই একত্র হলেন। সবাই সিদ্ধান্ত নিলেন আমাকে আরেকটা বিয়ে দিবেন। তারপর যেখানে ইচ্ছা, যা ইচ্ছা সব করতে দিবেন। বিভিন্ন নাটক সিরিয়ালের কথা বলতে না পারা নায়ক নায়িকারা যেমন সুন্দর সুন্দর নোটপ্যাড ব্যবহার করে, আমিও এখন তাই করছি। আমি নোটপ্যাডে লিখা, না, আমি আর বিয়ে করতে চাই না। কেন? আমি চাই না কেউ আমার অসহায়তার জন্য পাশে আসুক। এভাবে একা একা কি তোর সারা জীবন চলবে? চলবে না জানি, তবে চালানোর চেষ্টা করব। আর এই বিশ্বে আমার মতো অথবা আমার চাইতে আরো বেশি সমস্যায় অনেকেই আছে। তারা কি জীবন চালাচ্ছে না? তোদের জীবন আর তোর জীবনে পার্থক্য আছে। তুই সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিস, এখন পর্যন্ত কোনো কষ্টের কাজ করিসনি। এসব আর কেউ করুক আর না করুক, তুই এসব পারবি না। মামা, আমি পারবো না যে এ কথা কোথাও কি লেখা আছে? কোথাও নেই। আর আম্মু জীবনে যে কিছু করেনি, একদিন সেই অনেক বড় কিছু করে। আম্মু ও মামা আর কোনো কথা বাড়ালেন না, শুধু বললেন আমার সাথে একজনকে সব সময় রাখতে হবে। আমি এসব কিছুতে আর মানা করলাম না। কিছুদিন পর মামাকে বলে একটা 5D মার্ক এবং একটা 50 mm প্রাইম লেন্স আনলাম। এটা আমার কাজের সাথে জড়িত, কেননা কাউকে এক্সপ্লোর করতে হলে এর চেয়ে আর ভালো যন্ত্র হয় না। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 3 মাস হলো। আমার সাথে আব্দুল মালিক নামে ফাইজলামর উস্তাদ একজন আছে, ওই আমার বডিগার্ড। সবাই ওর কাছে ফোন দিয়ে আমার অবস্থা জানে। আমি এখন আছি নিজ গ্রামে নিজেদের বড় বাড়িতে। এখানে এসেছি প্রায় 10 বছর পর। এখানে আমার তেমন কোনো কাজ না থাকায় আসা হয়নি। আর আমাদের পরিবার তথা চাচা চাচি কেউ এখানে থাকে না। এ বাড়ি আব্বুর দাদু তৈরি করেছিলেন। ইঞ্জিনিয়ারদের মতে এ বাড়ি আর 100 বছর টিকে থাকবে। সে যাই হোক, এই বাড়ি পাহারা দেন আবুল চাচা। ছোটবেলায় ওনার সাথে অনেক খেলেছি। আমার জন্য ওনাকে অনেক ধকল সহ্য করতে হয়েছে। গ্রামের বাড়িতে আসার মূল কারণ হলো এখানে রয়েছে নদীর পাশে অনেকগুলো অসহায় পরিবার, ইট ভাটার, হাসপাতাল, আরো অনেক কিছু। বলে রাখা ভালো, গত 3 মাসে অনেকগুলো ম্যাগাজিনে আমার ছবি উঠে এসেছে। সবই হয়েছে আসলে মামার জন্য। আমি আব্দুল মালিককে নিয়ে গেলাম হাসপাতালে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছবি তুলতে। আমি বাচ্চাদের ছবি তুলছি আর মনের আনন্দে হাসছি। এই হাসপাতালেই হয়েছিল আমার জন্ম। তখন অবশ্য এরকম সুব্যবস্থা ছিল না। আমি ছবি তুলতে তুলতে ভুলেই গিয়েছিলাম এখানে ডাক্তারও আছেন। তাই কি আর হবে,
ধাক্কা খেয়ে তাই কি আর হবে, ধাক্কা খেয়ে বসলাম ডাক্তারের সাথে। আমি উল্টো নিচে পড়ে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তার ঠায় দাঁড়িয়ে রইলেন। ডাক্তারের চেহারা দেখতেই মনে হলো, আরে এ তো মিমি। অনেক শুকিয়ে গিয়েছে, তবে চেহারার উজ্জ্বলতা আগের মতোই আছে। আমি আগে যেটাকে মেকআপের কাজ মনে করতাম, আসলে ওইটা মেকআপের কাজ ছিল না। মিমি আসলে সুন্দরী। মিমি আমাকে চিনতে পারেনি, কারণ আমার মুখে মাস্ক লাগানো। মিমি আমার দিকে হাত বাড়াচ্ছিল আমাকে নিচে তোলার জন্য। এই মেয়েই আমাকে অনেকটা নিচে ফেলে দিয়েছে জীবনে, আবার এই মেয়েই আমাকে নিচ থেকে তুলতে যাচ্ছে। আমার গলার স্বর চলে যাওয়াতে এতটা দুঃখ ছিল না, যতটা দুঃখ হয়েছিল আমার গলার স্বর চলে যাওয়ায়। এই মেয়েই আমাকে ফেলে রেখে চলে গিয়েছিল। মালিক মিয়া দাঁত কেলিয়ে হাসছিল। আমি চোখ রাঙিয়ে থাকে ইশারা করলাম আমাকে তোলার জন্য। সে সুবোধ বালকের মতো হাসিকে কোনোভাবে আটকে মিমিকে ধাক্কা দিয়ে ফেলে আমার হাত ধরে টেনে তুলল। আমি বুঝলাম না মালিকের কাজ কারবার। মিমি চোখ রাঙাচ্ছে, শিশুদের ওয়ার্ড বলে মুখে কিছু বলতে পারছে না। আমি হাত বাড়িয়ে দিলাম। মিমি সম্ভবত কোনো উপায় না পেয়ে আমার হাত ধরে উঠেই আমাকে তার হাতের সমস্ত শক্তি দিয়ে একটা থাপ্পড় মারল। সম্ভবত মালিকের কাণ্ড কারখানার ফলই দিয়েছে আমায়। আমি এমনিতেও কিছু বলতে পারি না, আর ক্ষমতা কাটানো ছেড়ে দিয়েছি। না হয় আজ আমার হাতটা মিমির গালে পড়তো। আমি আমার মুখের মাস্ক মিমির সামনে খুললাম। মিমি আমার দিকে তাকিয়ে চমকে উঠেছে। মিমির মনে হয় মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না, বের না হওয়ারই কথা, কারণ মিমি মনে করেছিল আমার মতো বেকার ছেলে আর কি করবে। এর মধ্যে আবার হারিয়েছে কণ্ঠস্বর। আমি আর দাঁড়াতে চাই না এখানে। এখানে দাঁড়িয়ে থাকলে আমার ভালোবাসা চোখের পানি দিয়ে প্রকাশিত হতে থাকবে, আর মিমের অস্বস্তি বাড়তে থাকবে। আমি চাই না আমার জন্য কারো কোনো সমস্যা হোক। আমি আব্দুল মালিককে নিয়ে বাড়িতে চলে এলাম। আমি জানি মালিক ভাবছে আমার এরকম চলে আসার কারণটা কি। মালিক জানে আমার বিয়ে হয়েছিল ডাক্তারের সাথে, তবে এই সেই ডাক্তার তাও জানে না। মালিককে বললাম, আমার সাথে কেউ দেখা করতে আসলে কিছু একটা বলে বিদায় করে দিবি। কেন? আপনি তো ফিরে আছেন। আমার মন ভালো নেই। কেন? মন ধাক্কায় আটকে গেল নাকি? ফাইজলামি ভালো লাগছে না। মালিক কিছু বলতে চাচ্ছিল, এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। মালিক মিটি মিটি হাসলো। তার হাসির কারণ না বুঝে দরজার দিকে তাকালাম। আরে মিমি তো এত তাড়াতাড়ি আসার কথা না, এখনই চলে আসলো। আমার বিশ্বাস ছিল আসবে। মালিক মিমিকে বলল, কি আপনিও ধাক্কায় আটকে গেলেন নাকি? মিমি চুপ করে আছে। আমি চিরকুটে লিখলাম, আহ থাম, সব সময় ফাইজলামি। জিজ্ঞেস কর কেন এসেছেন। মালিকের জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। মিমি মালিকের কাছ থেকে কাগজটা নিয়ে পড়েছে। কথা ছিল। মালিককে বলেন, না, আপনার সাথে। আমার সাথে কথা বলে আপনার লাভ নেই, আমি কথা বলতে পারি না। মালিকের সাথে কথা বলেন, ও সব সম্পর্কে জানে। না, আপনার সাথে আলাদা কথা আছে। আমার কাছে এমন সময় নেই, আমাকে কাজে যেতে হবে। আপনি না বেকার? সবাই সব সময় থাকে না। আচ্ছা মালিক, তুমি একটু বাইরে যাও। আমি মালিকের হাত ধরে ওকে আটকে রাখলাম। একটুর জন্য ছাড়ুন। আমি আমার দ্বিতীয়ত কণ্ঠস্বর ছাড়তে পারি না। আচ্ছা, আমি আপনার কি? আপনাকে আমি ঠিক করেই জানি না। আপনি তো আমাকে জানেন। সেটা কি আমি আপনাকে জানি? নিজেকে প্রশ্ন করুন তো। মিমি চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সম্ভবত এই প্রশ্নের উত্তর অজানা। আমি আরেকটা চিরকুট লিখলাম, তবে মিমিকে না, মালিককে। মালিক, উনাকে বল চলে যেতে। মালিক লিখা অনুযায়ী কাজ শুরু করলো। আমি যা লিখেছি হুবহু তাই বলল। মিমি চলে যাচ্ছিল। আমি মালিককে ইশারা দিয়ে মিমিকে দাঁড় করালাম। আপনি এখানে আর আসবেন না। কেন? আপনি আসলে আমার সমস্যা হবে। কি সমস্যা? দেখুন, সব সমস্যা বলা যায় না। আমি একজন ডাক্তার, আমাকে বলতে পারেন। দেখুন, এই সমস্যা আমার একান্ত ব্যক্তিগত, আর আপনি এখানে আসলে আপনার ও আমাদের চরিত্র নিয়ে কথা উঠবে। আমি চাই না নিজের গ্রামে নিজের ও অন্যের মান সম্মানে আঘাত আসুক।
আপনি আমাকে নিয়েও চিন্তা করেন? দেখুন, আমি যে জায়গা থেকে কথাটা বলেছি, এখান থেকে সব পুরুষই কথা বলে। আর সবচেয়ে বড় কথা, আমি স্বার্থপর না। আমি আসবো, আপনার চরিত্রের তোয়াক্কাও করি না, ভুলে যাবেন না, এতে আমার পাপ নেই। আমি পাপ পুণ্যের খবর রাখতে চাই না। ঠিক আছে, বিকালে দেখা হবে। সময় এলেই দেখা যাবে। মিমি চলে গিয়েছে। মালিক আমার মুখের দিকে তাকাচ্ছে, মনে মনে হয়তো জিজ্ঞেস করছে, ইনি কি ভাবি? কি মালিক, কিছু বলবি? উনিই কি তিনি? হুম। কেন? সুন্দরী আছেন, মায়াবতীও। মন ভালো না। দেখলেন না, চেনার সাথে সাথে চলে এসেছেন। আচ্ছা, যাই হোক, ব্যাগ গুছিয়ে রাখিস। কেন? বাড়ি চলে যাব সন্ধ্যায়। কাল না এলাম? হুম। তো কি হয়েছে? কাল এলাম বলে আজ যেতে পারবো না? আপনি কি ভাবির জন্য চলে যাবেন? ভাবি কে? উনি তোর ভাবি না? আর কখনো ভাবি বলবি না। তাহলে আপনি একা বসে কাঁদেন কেন? আমার কপালের জন্য। কপাল দোষেই তো হলো। আপনি কি ডিভোর্স দিয়ে দেবেন? হুম। ডিভোর্স পেপারে সাইন দিয়ে ওদের বাড়ি দিয়ে দিব। কোর্ট তো আপনাদের 6 মাসের সময় দিয়েছে একসাথে থাকার জন্য। তাহলে কোন পীর সাহেবের দরবারে গিয়ে ইসলামিক ভাবে তালাক দিয়ে দিবে? এটা না করলে হয় না? উনার একটা জীবন আছে না? আর আপনার জীবন? আমার যা আছে তা নিয়ে চলে যাবে। আর তুই তো আছিস পাশে, সমস্যা কি? এখন যা, মালিক চলে গিয়েছে। আজ মিমিকে অনেক দিন পর দেখে মনে হয়েছিল জড়িয়ে ধরি বুকের সাথে, যাতে আর কখনো যেতে না পারে আমায় ছেড়ে। কিন্তু যে নিজ ইচ্ছায় চলে যায়, তাকে যেতে দেওয়াই শ্রেয়। দুপুর ঘনিয়ে এসেছে। গোসল করে খেয়ে আবার ঘুমোতে হবে কিছু সময়। তারপর বিকেলে আবার যেতে হবে নদীর পাড়ে। দুপুরে খেয়ে দিয়ে ঘুম থেকে উঠেছি 4:20 দিকে। মিমির কথা ভোলার চেষ্টা করছি। মিমিকে নিয়ে অবশ্য একটা স্বপ্নও দেখেছি। স্বপ্নটা হচ্ছে এমন, মিমিকে নিয়ে আমি আমাদের বাড়ির ছাদে এক জ্যোৎস্না রাতে